প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টা আমি দুইটা ক্লাসের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করব। তাহলে প্রথম অংশে আমি আজকে প্রথম ক্লাসে যা পড়াবো সেটা হচ্ছে পাঠ 1 থেকে 5, অর্থাৎ সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের পাঠ 1 থেকে 5 আজকে আলোচনা করব। তো সবাই প্রস্তুত তো? খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং আমার লাইভ ক্লাসটুকু অবশ্যই দেখবে। তোমাদের নাম, শ্রেণী, রোল কমেন্টসের মাধ্যমে জানাবে। কোনো প্রশ্ন থাকলেও তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। হ্যাঁ, সমন্বয় কি? সমন্বয় তো প্রাণীর ক্ষেত্রে সমন্বয় তো অবশ্যই প্রয়োজন। প্রাণী ছাড়াও উদ্ভিদের ক্ষেত্রেও সমন্বয় প্রয়োজন পড়ে, যেমন বৃদ্ধি, প্রজনন, তারপরে হচ্ছে খাদ্য গ্রহণ, এগুলোর ক্ষেত্রেও দেখা গেছে উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয় প্রয়োজন। আর এই যে সমন্বয়, এই সমন্বয়ের কাজ কিসের মাধ্যমে হয়ে থাকে? জীবের সকল ক্ষেত্রে যে উদ্ভিদের বৃদ্ধি ও চলন, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল নিয়মে সম্পন্ন হয়ে থাকে। আর এগুলো সম্পন্ন করার জন্য এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের প্রয়োজন পড়ে, অর্থাৎ ওই জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমেই সমন্বয় সম্পন্ন হয়ে থাকে। যেমন এই জৈব রাসায়নিক পদার্থটা মূলত কি আমরা আজকে জানব। জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে হরমোন। এই হরমোনের প্রভাবে উদ্ভিদ তার জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে। এই হরমোনের আরেকটি নাম আছে, তোমরা জেনে রাখো। হরমোনের আরেকটি নাম হচ্ছে প্রাণ রসায়ন। হরমোন বা প্রাণ রসায়ন। এখন প্রশ্ন আসতে পারে, হরমোন কি? হরমোন হচ্ছে যে সকল জৈব রাসায়নিক পদার্থ কোষে উৎপন্ন হয়ে ওই কোষ থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে, ওই সকল জৈব রাসায়নিক পদার্থকেই হরমোন বলা হয়ে থাকে। আরেকবার বলছি, যে সকল জৈব রাসায়নিক পদার্থ কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকেই হরমোন বলে। জীবের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে সম্পাদিত হয় এই হরমোনের দ্বারা। উদ্ভিদ দেহে জৈবনিক কার্যাবলী সম্পাদনের জন্য যে হরমোন ব্যবহৃত হয়ে থাকে বা যে হরমোন কাজ করে থাকে, তাকেই বলা হয় ফাইটোহরমোন। ফাইটোহরমোন কি? ফাইটোহরমোন হচ্ছে উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী যে জৈব রাসায়নিক পদার্থ, তাকেই ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক পদার্থ বা বস্তু বলা হয়। এই ফাইটোহরমোন একই কোষে উৎপন্ন হয়ে দূরবর্তী কোষের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে হচ্ছে অক্সিন, তারপরে হচ্ছে জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এরপরে এছাড়াও আরও হরমোন আছে,
এরা হচ্ছে বৃদ্ধিকারক অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন দেখা যাচ্ছে ফাইটো হরমোনের মধ্যে হচ্ছে এটা এখান থেকে চলে আসছে বৃদ্ধিকারক হরমোন অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন এরা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক ফাইটো হরমোনের মধ্যে লক্ষ্য করো অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এরা হচ্ছে বৃদ্ধিকারক হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন এরা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। প্রথমেই অক্সিন, বিজ্ঞানী চার্লস ডারউইন এই হরমোন সর্বপ্রথম আবিষ্কার করেন। উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। তিনি কিভাবে লক্ষ্য করেন তার একটু ব্যাখ্যা আমি বলছি। আলোক যখন উদ্ভিদের উপর তির্যকভাবে পড়ে অর্থাৎ একটা উদ্ভিদ আলোক যখন উদ্ভিদের উপর তির্যকভাবে পড়ে, যেমন এই উদ্ভিদটা সোজাভাবে আছে কিন্তু আলোটা তির্যকভাবে পড়ছে, সেক্ষেত্রে ভ্রূণমুকুলাবরণী কী হবে, ওই আলোর দিকেই সাড়া দিবে, আলোক উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করবে। যেমন একটা লতানো উদ্ভিদ তোমরা সহজেই লক্ষ্য করতে পারো, কোনো লতানো উদ্ভিদ যেমন সিম গাছ, লাউ গাছ, অথবা সবচেয়ে বেশি যেটা শহরাঞ্চলেও দেখা যায় যেমন পুঁই শাক গাছ অনেক সময় বারান্দায় টবে লাগানো থাকে, অথবা তোমরা এটাকে নিয়ে ঘরের মধ্যেও পরীক্ষা করে দেখতে পারো। একটা রুমের ভিতরে যদি পুঁই শাক গাছটাকে রেখে দেওয়া হয় একটা খুঁটির মধ্যে বেঁধে, আর জানালার দরজা জানালা সব লাগিয়ে শুধুমাত্র একটা জানালা খুলে রাখা হয়, জানালার অংশ দিয়ে শুধুমাত্র আলো প্রবেশ করবে, তখন লক্ষ্য করলে দেখা যায় যে এই ভ্রূণমুকুলাবরণী অর্থাৎ উদ্ভিদের যে একদম শীর্ষভাগ, একদম অগ্রভাগ যে অংশটা, সেটা আলোর দিকে বাঁকিয়ে যাবে, বেঁকে আলোর দিকে যাবে, অর্থাৎ আলোক উৎসের দিকে বেঁকে যাবে। আর এই যে বৃদ্ধির এই ক্ষেত্রে যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে অক্সিন, অর্থাৎ ভ্রূণমুকুলাবরণীর অগ্রভাগে অক্সিন হরমোন ছিল বিদায় তা আলোক উৎসের দিকে বেঁকে যায়। এরপরে আসে জিবেরেলিন চারা গাছ, বীজপত্র বা বীজের বা পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এদের প্রভাবে কাণ্ডের মধ্যে যে পর্ব, সেই পর্বটা বৃদ্ধি পায়। জিবেরেলিন যেমন উদ্ভিদের মধ্যে যে কাণ্ড থাকে বা কাণ্ডের মধ্যে যে পর্ব থাকে, একটা পত্র থেকে আরেকটা পত্র যে অংশটা একটা পত্রের অংশ থেকে যে এই আরেকটা পত্রের অংশ মাঝখানে যে মধ্যবর্তী স্থান, এটা হচ্ছে পর্ব মধ্য। এই জিবেরেলিন হরমোনের প্রভাবে মূলত পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে যদি জিবেরেলিন হরমোন প্রয়োগ করা হয় তখন সেই উদ্ভিদ
বৃদ্ধি লাভ করে থাকে। এছাড়াও আছে বীজের সুপ্তাবস্থা, অর্থাৎ একটা বীজ, তোমরা যারা গ্রামে দেখে থাকো যে বিভিন্ন শাক সবজি রোপণ করে থাকে, সেক্ষেত্রে বীজ একদম ওই ফসলের সর্বশেষ অবস্থায় বীজ সংগ্রহ করা হয়। এই বীজগুলো কিন্তু প্রায় দেখা গেছে 1 বছর পর্যন্ত ভালো থাকে, অর্থাৎ বীজের উপরের যে আবরণী এটা শক্ত হওয়াতে ভিতরের বীজপত্রগুলো অবশ্যই সেটা সুরক্ষিত থাকে, এবং এই উপরের বীজের যে আবরণী এটা শক্ত থাকে। এই শক্ত থাকার কারণেই বীজপত্রগুলো ভালো থাকে, আর অর্থাৎ বীজগুলো সুপ্তাবস্থায় থাকে। আর জিবরেলিন হরমোনের প্রয়োগে এই বীজের সুপ্তাবস্থাও কাটাতে কার্যকরী ভূমিকা রাখে। এরপরে হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনও মূলত বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে থাকে। তারপরে হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী হরমোন, বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ইথিলিন হচ্ছে ব্যতিক্রমধর্মী হরমোন। একমাত্র গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। একমাত্র গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। এটি ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলেও দেখা যায়। অর্থাৎ ফল, বীজ, ফুল, মূল এগুলো পরিপক্ক হতে গ্যাসীয় হরমোন ইথিলিন কাজ করে থাকে। এছাড়াও আরও আছে, যেমন পাতা, ফুল ও ফলের ঝরে পড়াটাকেও ত্বরান্বিত করে থাকে। তারপর হচ্ছে উদ্ভিদের চলন। প্রিয় শিক্ষার্থী, প্রাণীরা তো অবশ্যই চলাচল করে, উদ্ভিদ কিভাবে চলাচল করে? তোমাদের মনে কি প্রশ্ন আসে? প্রাণীরা চলাচল করতে পারে, কিন্তু উদ্ভিদ কিভাবে চলাচল করে? উদ্ভিদের চলন। এমডি আনোয়ার। আচ্ছা, উদ্ভিদের চলন। উদ্ভিদও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। যদি উদ্ভিদের প্রাণীদের মতো চলতে পারে না, তারপরও উদ্ভিদের কিন্তু প্রাণীদের মতোই অনুভূতি আছে, আমরা বুঝি না বা বুঝতে চেষ্টা করি না। এখন উদ্ভিদেও তো যেহেতু অনুভূতি রয়েছে, এজন্য আভ্যন্তরীণ ও বহিঃপ্রভাবক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। আর এই যে চলন, এটাকে মূলত বলা হয় ট্রপিক চলন। ট্রপিক চলন কাকে বলে? আভ্যন্তরীণ ও বহিঃপ্রভাবক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, অভ্যন্তরীণ ও বহিঃপ্রভাবক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এই জন্যই এই চলনকে ট্রফিক চলন বলা হয়। ট্রফিক চলন। প্রিয় শিক্ষার্থী, হরমোন বলতে অর্থাৎ অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, এগুলোর মূলত কি এবং এর ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করেছি। এখন সার্বিকভাবে যদি আমরা বলি হরমোনের ব্যবহার কি, হরমোনের ব্যবহার লিখো, তাহলে কি পারা যাবে? হরমোনের ব্যবহার।
হরমোনের ব্যবহার, অর্থাৎ অক্সিনের ব্যবহার, জিবেরেলিনের ব্যবহার, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, এগুলোর ব্যবহার থেকে মিলিয়ে আমরা 4-5টা ব্যবহার লিখব, ওটাই মূলত হরমোনের ব্যবহার। তাহলে চলো চেষ্টা করি হরমোনের ব্যবহার আমরা লিখতে পারি কিনা। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণ করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণ করে থাকে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, প্রিয় শিক্ষার্থী, এর একটা সংক্ষিপ্ত নাম আছে IAA। অনেক সময় প্রশ্নে থাকে যে IAA এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হিসেবে ইংলিশে দেওয়া অবশ্যই ভালো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, যখনই কোনো কিছুর পূর্ণরূপ চাওয়া হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে ইংলিশে এর অ্যাব্রিভিয়েশন করার, অর্থাৎ এখানে IAA এর পূর্ণরূপ হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা হরমোন। এই হরমোনের কাজ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণ করে। অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়। মোচন, অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়, অর্থাৎ কোনো একটা ফুলের কলি প্রস্ফুটিত হওয়া বা মোচন হওয়া বা উন্মুক্ত হওয়া, সেটাকেই মূলত মোচন বলা হয়। আবার বীজের ক্ষেত্রে হচ্ছে সুপ্তাবস্থা ভেঙে বীজ থেকে বীজপত্র বের হয়ে বা ভ্রূণমূল বা ভ্রূণমুকুল বের হওয়া, এটাই মূলত মোচন বলা হয়। অর্থাৎ অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকেও প্রভাবিত করে থাকে। অর্থাৎ হরমোনের প্রভাবের পাশাপাশি আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকেও প্রভাবিত করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা পাঠ্য বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো। তোমাদের পাঠ 4 ও 5-এ আছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা লাইভ ক্লাস দেখছো অবশ্যই নাম, শ্রেণী, রোল লিখবে। তোমরা হয়তো তোমাদের বাবা মা বা অন্য বড় ভাই বোনদের আইডি থেকে তোমরা লাইভ দেখো, সেটা নাম হয়তো বোঝা যায় না অনেক সময়। তো তোমার নিজের নাম, ক্লাস, রোল এগুলো লেখা থাকলে আমাদের বুঝতে অনেক সহজ হয়। পাঠ 4 আর 5-এর মধ্যে আছে স্নায়ুতন্ত্র। আমাদের এই যে দেহ, এই দেহের মধ্যে বিভিন্ন অংশ বা বিভিন্ন অঙ্গ রয়েছে। এই অঙ্গগুলোর কাজ ভিন্ন ভিন্ন রকম। সেই অঙ্গগুলো যে কাজগুলো করে থাকে প্রতিনিয়ত, প্রতি মিনিট সেকেন্ডের মধ্যে যে কার্যাবলী সম্পাদন করে থাকে তা মূলত একজনের নির্দেশে হয়ে থাকে।
সেই একজন হচ্ছে আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্ক কি? মস্তিষ্ক কোথায় থাকে? মস্তিষ্ক হচ্ছে আমাদের মাথার খুলির ভিতরে থাকে। আর এই মস্তিষ্ক কি দ্বারা গঠিত? মস্তিষ্ক হচ্ছে মূলত স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত, অর্থাৎ স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। এখন এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র কাকে বলে বা স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র হচ্ছে প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে। একটু লিখে নেই, বিভিন্ন অঙ্গের সংযোগ, বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, এছাড়াও আরও কিছু কাজ আছে, যেমন উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, উদ্দীপনায় সাড়া দিয়ে প্রতিবেদন সৃষ্টি করে, এবং পরিবেশের সাথে সমন্বয় সাধন করে বা পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। এগুলোই মূলত স্নায়ুতন্ত্রের কাজ। এখন স্নায়ুতন্ত্র কি বলছিলাম, স্নায়ুতন্ত্র কি বা কাকে বলে? স্নায়ুতন্ত্র হচ্ছে প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকেই স্নায়ুতন্ত্র বলে। তাকে মূলত স্নায়ুতন্ত্র বলে। এখন এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। আমরা বলেছিলাম যে স্নায়ুতন্ত্র মূলত স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। এই কোষ হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। স্নায়ুকোষ বা নিউরন। এখন প্রশ্ন আসতে পারে, স্নায়ুকোষ কি? স্নায়ুকোষ হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বলা হয়। যেমন এই স্নায়ুতন্ত্রের গঠন আর কার্যকরী একক স্নায়ুকোষ, এর অপর নাম হচ্ছে নিউরন। আর এই নিউরন হচ্ছে মানবদেহের দীর্ঘতম একটা কোষ। স্নায়ুকোষ বা নিউরন, এই নিউরন হচ্ছে মানবদেহের একটা সবচেয়ে দীর্ঘতম কোষ। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত। আমি একটু নিউরনের চিত্রটা এঁকে নেই।
প্রিয় শিক্ষার্থী, তোমরা নিউরনের যখন ছবি আঁকবে, যদি লম্বালম্বি উপর থেকে নিচে আঁকতে চাও তাহলে প্রথমে এই অংশটা এভাবে দিবে এবং এই অংশটা এভাবে দিবে। এরপরে এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে দিলেই ছবিটা দ্রুত হয়ে যায়। এরকম হয়ে থাকে। আর এখান থেকে হচ্ছে অ্যাকশন যখন আঁকবো, অ্যাকশনটা যখন আমরা আঁকবো, এখানে হচ্ছে দুইটা তো আমি দুইটা দেখা যাচ্ছে কি না একটু দেখে নেই। আচ্ছা, এখন বলেছিলাম যে নিউরন বা স্নায়ুকোষ, এই নিউরন প্রধান দুইটা অংশে গঠিত। একটা হচ্ছে কোষ দেহ, আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। এর দুটি অংশ, এক কোষ দেহ, দুই হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ মূলত হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কোষ দেহ। এর মধ্যে আছে প্রোটোপ্লাজম আছে, তারপরে হচ্ছে নিউক্লিয়াস আছে। এই অংশটাই হচ্ছে কোষ দেহ। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকারও হতে পারে, তবে এর মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না। অবশ্যই মনে রাখতে হবে এর মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না। একটা প্রশ্ন আসে যে স্নায়ুকোষ বা নিউরন বিভাজিত হয় না কেন? অর্থাৎ আমাদের জন্মের সময় আমরা যতগুলো স্নায়ুকোষ দ্বারা আমাদের মস্তিষ্কটা গঠিত হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার মস্তিষ্কে ঠিক তত সংখ্যায় নিউরন থাকবে। এই নিউরন কখনোই বিভাজিত হয় না। এখন প্রশ্ন আসে তোমাদের, যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমরা অনেক সময় প্রশ্ন করো যে তাহলে মিস, জন্মের সময় তো মাথাটা এত ছোট থাকে, তো পরিপক্ক হওয়ার পর অর্থাৎ বয়স হওয়ার পরে দেখা যায় ওইরকম ছোট আর মাথাটা থাকে না, আরও বড় হয়। সেক্ষেত্রে নিউরনের কি হয়ে থাকে? সেক্ষেত্রে নিউরন মূলত আকৃতিতে একটু ছোট থাকে। সে পরিপক্ক হওয়ার সময় অর্থাৎ মস্তিষ্ক যখন একটু বড় হয় তখন এটাও একটু হয়তো বা দৈর্ঘ্যে বড় হয়, এরকম হয়ে থাকে। কিন্তু একটা নিউরন থেকে দুইটা নিউরন, দুইটা থেকে চারটা নিউরন এরকম বিভাজিত হয় না। এখন প্রশ্ন, নিউরন বিভাজিত হয় না কেন? কারণ নিউরনের কোষ দেহে সেন্ট্রিওল থাকে না, বিধায় নিউরন বিভাজিত হয় না। মনে থাকবে, বলেছিলাম কোষ দেহের মধ্যে কোষ আবরণী থাকে, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। এরপরে প্রলম্বিত অংশের মধ্যে থাকবে ডেনড্রন,
অ্যাক্সন প্রলম্বিত অংশের মধ্যে থাকবে ডেনড্রন অ্যাক্সন। এই ডেনড্রনের এই অংশটুকু হচ্ছে, যেমন এই অংশটা হচ্ছে ডেনড্রন, এরপরে যে আবার শাখা প্রশাখা দেখা যায় এটা কিন্তু ডেনড্রাইট, অর্থাৎ ডেনড্রন থেকেই ডেনড্রাইটের উৎপত্তি হয়। এখানে আবার এই অ্যাক্সনের এই অংশটা একটু চাপা ফাঁকা, আবার একটা কোষের মতো দেখা যায় কেমন, অর্থাৎ অ্যাক্সন। এই যে মাঝখানের যে এই অংশ এটাকেই বলা হয়, যে ফাঁকা অংশ এই অংশটাকেই বলা হয় রেনভিয়ারের পর্ব। রেনভিয়ারের এই যে অংশটা রেনভিয়ারের পর্ব, এবং মাঝখানে যে এই যে একটা লম্বা ইয়া হয়ে গেছে, যে একটা শীটের মতো দেখা যায়, লম্বা একটা দাগ দেখা যায়, এটাকে বলা হয় মায়োলিন শীট। মায়োলিন শীট। অর্থাৎ দেহকোষ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলা হয়। এর দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাক্সন, আরেকটা হচ্ছে ডেনড্রন। অ্যাক্সন এবং ডেনড্রন। অ্যাক্সন হচ্ছে কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলা হয়। অ্যাক্সনের যে প্রান্তে কোষদেহ থেকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। ডেনড্রন কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে বলা হয় ডেনড্রন। এগুলো বেশি লম্বা হয় না। এই ডেনড্রন থেকেই সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলা হয়। এদের দ্বারা স্নায়ুতারণা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। এখন একটা নিউরন আরেকটা নিউরনের সাথে আরেকটা নিউরনের সাথে সংযুক্ত হয়ে থাকে, সেটা কিভাবে? আফিয়া আঞ্জুম, আফিয়া, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কিভাবে যুক্ত হয়, অর্থাৎ একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়। একটি নিউরনের অ্যাক্সন এবং আরেকটা নিউরনের ডেনড্রন এর সাথে যুক্ত হয়ে চেইন বা শিকল গঠিত হয়। এখন এই যে অ্যাক্সন আর ডেনড্রনের মধ্যে যে যুক্ত হয়, এই সংযুক্ত স্থলকে বলা হয় সিন্যাপস। একটি নিউরনের অ্যাক্সন অন্য আরেকটি নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলা হয়। এই সিন্যাপসের মাধ্যমেই স্নায়ুতারণা এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া ও পরিচালনা করাই নিউরনের কাজ। এই ছিল আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, লাইভ ক্লাস দেখবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবে। সবাই বাসা থেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।